ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের আরেকটি নতুন গল্প। গল্পটির নাম সাদা হাতি। লেখক সৌরবাঢ্য। সৌরবাঢ্যের জন্ম মেদিনীপুরে। তিনি আঁকাআঁকি করতে খুবই ভালোবাসেন এবং পেশায় তিনি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করেন। গল্প লেখা শুরু করেছেন তিনি ছোট থেকেই। 2008 সালে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ছাত্র যুব উৎসবে ছোট গল্প লেখায় তিনি রাজ্য স্তরে প্রথম হন। তার বেশ কিছু অন্যান্য গল্প হল নিয়োগ, দ্য পারফেক্ট ট্রায়াঙ্গেল, ভক্ষ, ত্রিভুজ, খোলস, ধ্বংসযন্ত্র প্রভৃতি। তার একটি ফেসবুক পেজও আছে, পেজটির নাম আত্মআলাপনী। ফেসবুক পেজটির লিঙ্ক আমাদের এখানে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সেই ফেসবুক পেজটি ভিজিট করে আরও অনেক অনেক সুন্দর গল্প পড়তে পারেন। তো চলুন, বেশি দেরি না করে আজকে তার লেখাই গল্পটি শুরু করা যাক। হ্যালো, কে? ধুস, এই হয়েছে এক জ্বালা। সারাদিন শুধু ফোন করছে, আর ফোন ধরলেই কোনো কথা না বলে খুট করে ফোনটা কেটে দিচ্ছে। বিরক্তিকর। বিখ্যাত আরজে স্যাগি নতুন কিনা মারুতি সুইফটার সিটের উপর স্যামসাং S9 Plus ফোনটা হালকা করে ছুঁড়ে দিল। গাড়ির এসিটা আরেকটু বাড়িয়ে দিয়ে গাড়িটা আবার স্টার্ট দিল। পার্ক স্ট্রিটের সিগন্যালটা পেরিয়ে গাড়িটা তখন জীবনদ্বীপের দিকে এগোচ্ছে। আইসিসির আর একটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেছে। সব দিন না হলেও প্রায়ই এমন দেরি হয়। আয়োজকদের তরফে একটা ডিনার পার্টিও ছিল, সেটা সেরে বেরোতে বেরোতেই দেরি হয়ে গিয়েছে। কাল আবার দুপুর 1টায় স্পাইস FM-এর তার প্রোগ্রাম, সময়ের সাথে স্যাগি। বেশ জনপ্রিয় অনুষ্ঠান। বলতে গেলে স্যাগি ওই সময় লাভ গুরু। অন্যের প্রেম সামলানোই তখন তার কাজ। কার প্রেমিক অন্যের সাথে ফষ্টি নষ্টি করছে, কে আবার প্রেমে দাগা খেয়ে দেবদাস হয়ে গেছে, কার বউ পালালো, কার বর ঝোলালো, এই সব কিছুই স্যাগি তখন একা হাতে সামলায়। সাথে যদিও আরজে শ্রীপর্ণা থাকে, তবুও সাথে পুরনো দিনের রোম্যান্টিক সব প্রেমের গান আর কফি। ব্যাপারগুলো ভাবলেই স্যাগির ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়। প্রেম, ধুস, জাস্ট ডিসকাস্টিং, বোগাস, একটা বোকা বোকা ন্যাকা ন্যাকা জিনিস। এই ব্যাপারটা স্যাগি সেদিন বুঝেছিল, যেদিন নীলাম ওর সাথে টানা 4 বছর ঘোরার পর বলেছিল, সাগর, নীলা সবার হাতে ঠিক স্যুট করে না রে, তোর থেকে আমি বেটার কাউকে ডিজার্ভ করি। আজকে স্যাগি সেদিনের সাগর চুপ করে থেকে খানিকক্ষণ পরে বলেছিল, তাহলে আমরা 1-2 দিন কি করলাম রে নীলাম? প্রেম প্রেম খেলা? নাকি আমি তোর কাছে কেবলমাত্র প্রক্সি দেওয়া, ওই নোটস টুকে দেওয়া, ল্যাব খাতা লিখে দেওয়া আর ছাতা ধরার বাহক মাত্র? কাম অন সাগর, নিজের গলা কোনোদিনও ফোনে শুনেছিস? কখনো ফ্যাস ফ্যাসে, কখনো বা পুরো মেয়েদের মতো, আর কখনো যে ছেলেদের মতো সেটা বললি না তো। সো রিডিকুলাস। শোন, তোকে আমি পরিষ্কার বাংলায় স্পষ্ট ভাষায় বলছি, যার এরকম বহুরূপী গলার স্বর, তার সাথে প্রেমটা জাস্ট করা যায় না, বুঝলি তো? বিয়ে তো অনেক দূরের ব্যাপার। নীলাম চলে গিয়েছিল, আর ফেলে গিয়েছিল ভাঙা ডানার এক আহত কপোতকে। তারপর সেই ছেলেটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে, দৌড়েছেও। শুধু প্রেম নামের জিনিসটার ওপর বিশ্বাসটা চলে গিয়েছে। সাফল্য এসেছে, পরিচিতি বেড়েছে, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে একাকিত্ব। সেদিনের মুখচোরা বহু রকম কণ্ঠের অধিকারী সাগর আজকের ফেমাস আরজে স্যাগি, যার ফেসবুকের পার্সোনাল ব্লগে লাইকের সংখ্যা 2,55,000। ফ্ল্যাটে ঢুকে এসি চালিয়ে হাত মুখটা ধুয়ে এলো সাগর। আবার সেই ফোনটা বাজছে। সেই হ্যালো বলার সাথে সাথে আর কোনো শব্দ নেই, তবে হালকা একটা শব্দ শোনা যাচ্ছে। সাগর কানটা একটু খাড়া করল।
খুব মৃদু একটা শোঁ শোঁ আওয়াজ শোনা গেল। এই নিস্তব্ধ রাত্রিতেও শব্দটা ঠিক ক্লিয়ার নয়, কিন্তু সাগরের শব্দটা খুব চেনা চেনা মনে হলো, কোথায় যেন শুনেছি। আর একটা ব্যাপার, প্রত্যেকটা নাম্বার আলাদা। অনেকবার ফোনটা কেটে যাওয়ার সাথে সাথেই রিং ব্যাকও করেছে সাগর, প্রত্যেকবারই সুইচ অফ বলেছে। খানিকক্ষণ থুতনির নিচে হাত দিয়ে বসে থাকলো সে, তারপর আর কিছু না ভেবে শুয়ে পড়ল। একটা যান্ত্রিক আওয়াজে ধড়মড়িয়ে উঠে বসল সাগর। রাত তখন কটা ঠিক জানে না। পাশে টেবিলে রাখা পেন স্ট্যান্ডের সাথে যে ঘড়িটা আছে তাতে চোখটা একবার কুঁচকে দেখলো যে রাত 3:20। ল্যাপটপের পাশে রাখা মিউজিক গ্যাজেটটা থেকে শব্দ আসছে। সাগর চোখটা একবার রোগড়ে গ্যাজেটটার কাছে গিয়ে বসল। কিছুক্ষণ কিছু অস্পষ্ট নয়েজ, তারপর আস্তে আস্তে শব্দটা ক্লিয়ার হতে হতে একটা যান্ত্রিক গলা শোনা গেল। 0013। ইয়েস, স্পিকিং। সাগরের গলা থেকে একটা মেয়েলি তীক্ষ্ণ কণ্ঠ বেরিয়ে এলো। সাদা হাতি আবার বেরিয়ে পড়েছে, কালকেই আলীনগর আসবে। ওকে, আমি এক্ষুনি খবর দিচ্ছি। মেয়েলি গলায় আবার সাগরের গলা শোনা গেল। সাথে সাথে গেজেটটা চুপ করে গেল। এবার সাগর ল্যাপটপটা অন করে ভয়েস রেকর্ডারটা অন করলো। সাদা হাতি সাগর পেরিয়ে আবার বেরিয়ে পড়েছে, কালকেই আলীনগর যমুনগর আসবে। পুরো কথাটা সাগরের গলা দিয়ে বেরোলো, তবে ফ্যাস ফ্যাসে বুড়ো লোকের কণ্ঠস্বরে। সাগর বেরিয়ে যমুনগর 3টে শব্দের সাথে কাশির শব্দ মেশালো সে। ল্যাপটপের মৃদু নীলচে আলোতে দেখা গেল সাগরের ঠোঁটের কোণে হাসি। একটা উইন্ডো ওপেন করলো। কিসের ঠিক সেটা বোঝা গেল না। কতগুলো কোডের ভিড়ে ভয়েস রেকর্ডিংটা ভরে দিল সে। কিছুক্ষণ পর ল্যাপটপের স্ক্রিনে দেবনগরী অক্ষরে সাফল্য কথাটা ভেসে উঠল। হ্যালো কলকাতা, এখন ঘড়িতে সময় 1:45, আর আপনাদের সাথে আছি আমি আরজে স্যাকি, আর সাথে আছে আরজে শ্রীপর্ণা। আর আপনারা আছেন আপনাদের সমস্যা নিয়ে, আর আমরা আছি সেই সমস্যার সমাধানের চেষ্টা নিয়ে। আরেকজনও আছেন আপনাদের সাথে, তিনি হলেন RD বর্মন। শুনতে থাকুন, সাথে থাকুন স্পাইস FM, হট বাট কুল। সাগর এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপ করে গেল। একটা ফোন ঢুকেছে ওদের সেন্টারে। হ্যালো, হ্যাঁ বলুন, শ্রীপর্ণা বলল। দাদা, আমি বাগুইহাটি থেকে সমক বলছি। আমি একটা সমস্যায় আছি দাদা। আমার না গলার স্বর একদমই ভালো না। কলেজের বন্ধুরা কেমন হাসাহাসি করে। আমি 3 দিন কনফিডেন্স লুজ করে ফেলছি, একদম একা হয়ে গেছি। কি করব তাই বুঝতে পারছি না। শ্রীপর্ণা কিছু একটা উত্তর দিচ্ছে, কিন্তু সাগরের সামনে থেকে স্টুডিও, মাইক্রোফোন, মিক্সার সব কিছু মুছে গিয়ে একটা ক্লাসরুমের ছবি ভেসে উঠল। ক্লাস 9-এর প্রথম দিনের ক্লাস। রোল কল হচ্ছে, একে একে সবার নাম ধরে ডাকা চলছে। এমন সময় ক্লাসের মাঝামাঝি জায়গা থেকে একটা মেয়েলি গলায় ভেসে এলো। ইয়েস স্যার। মুখ তুলে তাকালেন ক্লাস টিচার। কে? থার্ড বেঞ্চ থেকে একটা ছেলে উঠে দাঁড়ালো। ফর্সা, রোগা, পাতলা চেহারার ছেলেটা এবার ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমি
স্যার, তোমার গলার অবস্থা এরকম কেন? কি হয়েছে? স্যার, সাগরের গলা তো ওরকমই, পুরো ভাঙা রেকর্ড। টেপ দেখেননি? কখনো ক্যাসেট জড়িয়ে গেলে কিরকম হয়, ওই কখনো মেয়েদের মতো, কখনো ফ্যাস ফ্যাসে, আবার কখনো মোটা। ওর গলাটা না জাস্ট সেরকম। পেছনের বেঞ্চ থেকে মন্তব্যটা উড়ে এলো। গোটা ক্লাস সাথে সাথে হো হো করে হেসে উঠল। বাড়িতে ফিরেও অনেকক্ষণ গুম মেরে বসে আছে সাগর। মা বার দুয়েক খাওয়ার জন্য ডেকেও গেছে, কিন্তু যায়নি সে। অন্ধকার ঘরে খাটের ওপর মাথা নিচু করে চুপ করে বসে আছে। বাবা এসে লাইটটা জ্বালিয়ে দিয়ে চুপচাপ ছেলের পাশে এসে বসলেন। কিছুক্ষণ পর আস্তে আস্তে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে রে বাবিন? ছেলে আরও নিশ্চুপ। কিছুক্ষণ পর উত্তপ্ত কিছু জল এসে পড়ল বাবার হাতে। বাবা, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, আমার গলার স্বরের। কথাটা আর শেষ করতে পারে না সাগর। ছেলের মাথাটা নিজের কাঁধে টেনে নিয়ে বাবা আস্তে আস্তে বললেন, জীবনে চলার পথ অমসৃণ যে হবে সেটাই তো স্বাভাবিক রে। আর সেই অমসৃণ পথটাকে মসৃণ করার জন্যই ভগবান আমাদের প্রত্যেকের হাতে না আলাদা আলাদা করে বিশেষ অস্ত্র তুলে দিয়েছেন, জানিস? প্রয়োজন শুধু সেই অস্ত্রে শান দেওয়ার। তোর দুর্বলতাকেই তোর শক্তি বানা বাবা। সেদিন ইএনটি এর ডাক্তার মিথিলেশ বোস কি বললেন তোর মনে নেই? তোর গলার ভয়েসটাই ইউনিক। এটা তো কোনো রোগ নয় বাবা, তাই কোনো সারানোর প্রশ্নই নেই। তোর গলার স্বর তোর নিজের কন্ট্রোলে আন। একদিন এই গলার স্বরই তোর পরিচিতি দেবে। তারপর শুরু হয় সাগরের নিজেকে ভাঙা গড়ার খেলা। নিদারুণ অধ্যাবসায়ের ফসল হিসেবে আজ সে তার কণ্ঠস্বরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আজ কখন তার গলা থেকে পুরুষালী স্বর বেরোবে, আর কখন মেয়েলি, কখন আবার বালকের স্বর, আর কখন বৃদ্ধের স্বর বেরোবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রক সে নিজে। প্রোগ্রামটা কোনো রকমে শেষ করে অফিস বিল্ডিংয়ের টেরেসের এই ক্যাফেতে এক কাপ কফি হাতে এসবই ভাবছিল সাগর। তার নিজের কণ্ঠের ওপর আধিপত্য বিস্তারের কাহিনী। বাবা মায়ের কথা বড্ড মনে আসছিল। বিষ্ণুপুরের স্কুলের দিনগুলো চোখের সামনে জলছবি আঁকছিল। কফির কাপটা হাতে নিয়ে ছাদের রেলিংয়ের কাছে এসে সে দাঁড়ালো। কদিন ধরে মনটা একদম ভাল লাগছে না, কেমন যেন মন কেমনের ঘরে বন্দি। না, এবারের প্রজেক্টটা শেষ হলে সে কয়েকদিন ছুটি নেবে। স্পাইস এফএম ছুটি দিলেও করোনা কি আর ছুটি দেবে? এসবই 7-5 ভাবছিল সে। এমন সময় শ্রীপর্ণা কফি হাতে পাশে এসে দাঁড়ালো। কি রে, কি ভাবছিস? সাগর কিছু উত্তর দেয় না। শ্রীপর্ণা আবার বলে, আমি জানি তুই কি ভাবছিস। ফোনটা আসার পর থেকেই কেমন যেন চুপচাপ হয়ে গেছিস। তোর গলার ভয়েসের জন্যই তো তুই ফেমাস। নীলম নিজেও জানে না যে ও কি হারিয়েছে। সাগর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা ফোন ঢুকলো ওর মোবাইলে। আবার অপর প্রান্ত নিশ্চুপ। সাগর একটা ফাঁকা জায়গা দেখে সরে আসে। ভালো করে শোনার চেষ্টা করে কালকের শোঁ শোঁ আওয়াজটা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, যাচ্ছে বটে, কিন্তু শব্দটা কিসের? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মাথায় খেলে যায় ব্যাপারটা। কিছু একটা রেকর্ডিং হচ্ছে। তার গলার ভয়েস কি? ব্যাপারটা খুবই সিরিয়াস। 0013 যে নিউজটা পাঠিয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে সেটা খুবই চিন্তার বিষয়।
চাপা গলায় কথাটা যে বলল সে কম্পিউটার স্ক্রিন থেকে তখনও তার চোখটা সরায়নি। বয়স বছর 50, মুখে হালকা ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথার চুলটা পনিটেল করে উপরে বাঁধা, চোখে একটা রিমলেস আয়তকার চশমা। কিন্তু আকরম, তুমি আরেকটা ব্যাপার ভুলে যাচ্ছ। ওই নিউজটার সাথে আরেকটা নিউজও দিয়েছে। ওর মোবাইলে একটা ব্ল্যাঙ্ক কল আসছে, তার সাথে ওর ধারণা যে ওর ভয়েসটা কেউ রেকর্ড করার জন্যই কলগুলো করছে। গলাটা একটা মেয়ের, কিন্তু কোনো মেয়ের গলা যে এতটা ভারী কি হতে পারে তা ধারণারই বাইরে। হলদেটে একটা আলো এসে পড়েছে কণ্ঠের মালকিনের মুখের ওপর। তার পেছনে একটা গোটা দেওয়াল জুড়ে পৃথিবীর একটা ম্যাপ, তার মধ্যে মায়ানমার আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, আর আলাদা করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা পিন লেবেল দিয়ে মার্কিং করা। কতগুলো লাল দাগ দিয়ে সেই লেবেলগুলো জোড়া আছে। পাশের দেওয়ালে অনেকগুলো পেপার কাটিং, তাতে রোহিঙ্গা, মুসলমান, মুহাজির এই কথাগুলো লাল মার্কার দিয়ে মার্কিং করা আছে। সেটাই সবচেয়ে চিন্তার বিষয়। আচ্ছা ম্যাডাম, এই ব্যাপারে কি আমরা কমান্ডার ইন চিফকে কোনো খবর দেব? এতক্ষণ বোঝা যায়নি। কথাটা ভেসে আসার সাথে সাথে দেখা গেল ঘরে আরও কয়েকটি কম্পিউটারে আরও কয়েকজন বসে আছে। ম্যাডাম বলে যাকে বলা হলো, অর্থাৎ আগের চেনা কণ্ঠের মালকিনকে যথেষ্টই সুন্দরী বলা চলে। টান টান মেদহীন চেহারা, চুলটা মাথার উপরে তুলে বোহেমিয়ান স্টাইলে বাঁধা আছে। এই হলদেটে আলো আঁধারি ঘরেও চোখে কালো সানগ্লাস। পুনরায় গম্ভীর গলাটা থেকে নির্দেশ ভেসে এলো, না, এই মুহূর্তে তার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং সাদা হাতির খবরটা জানাও। সন্ধ্যাবেলা একটা সিনেমা দেখে ফিরছিল সাগর। হঠাৎ মোবাইলটা আবার বেজে উঠল। ফোনটা কানে নিয়ে সাগর হ্যালো বলল। অপর প্রান্ত যথারীতি নিশ্চুপ। বিরক্ত সাগর ফোনটা কেটে দিতে যাবে এমন সময় একটা চেনা কণ্ঠ কানে এসে ঢুকল। আমাকে তোর মনে আছে সাগর? নীলম। স্তব্ধ সাগরের বুকের বাঁ দিকটা হালকা চিনচিন করে উঠল। গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে সাগর বলল, বল। চিনতে পেরেছিস তাহলে? কিছু পচে যাওয়া ক্ষত বাদ দিতে চাইলেও বাদ দেওয়া যায় না রে, মাঝে মাঝে বিষিয়ে ওঠে। কণ্ঠস্বরে চূড়ান্ত পুরুষালী ভাব এনে সাগর বলল, কিন্তু তুই আমার ফোন নাম্বার পেলি কোথা থেকে? হারজে স্যাগের ফোন নাম্বার জোগাড় করা কি খুব কষ্টের? বুঝলাম, কিন্তু এতদিন পর হঠাৎ কি মনে করে? কেন, আমি কি দরকার ছাড়া ফোন করতে পারি না? একবার দেখা করতে পারবি সামনে রবিবার বিকেলে পার্ক স্ট্রিটের পিটা ক্যাটে? দেখছি। না, দেখছি না, আমি জানি তুই আসবি। নীলামের ডাক সাগরের পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়, বল। না, সত্যি উপেক্ষা করা সম্ভব হয়নি সাগরের পক্ষে। রবিবার বিকেল 4টে পিটার ক্যাটের সামনে এসে পৌঁছালো সাগরের সুইফট। টেবিল বুক করা ছিল না, কিন্তু ঢুকে দোতলায় পৌঁছে দেখল কোণের একটা টেবিল তার নামে বুক করা। তাহলে নিলামি করে রেখেছে। একটা ব্যাপারে সাগর বেশ নিশ্চিন্ত হয়েছে, ওই ব্ল্যাঙ্ক কলগুলো তাহলে নিলামি করত। টেবিলে বসে নিলামকে কল করতে যাবে তার আগেই একটা কল ঢুকলো সাগরের ফোনে। করোনার কল। স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হলো যে ওকে এই মুহূর্তেই আগরতলা যেতে হবে, 5:50 ফ্লাইট, স্পাইস জেটে। ফোনটা কাটার সাথে সাথেই একটা টিকিট এসে ঢুকলো সাগরের মেলে। খানিকক্ষণ চুপচাপ বসে থাকলো সাগর। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। নিলামের সাথে
এতদিন পরে দেখা না করে এয়ারপোর্ট যাবে, কিন্তু ফ্লাইটটা ধরতে গেলে যে ওকে এই মুহূর্তেই বেরোতে হবে। অবশ্য খানিকটা অবাকও হয়েছে সে, কই এর আগে তো কোনোদিন তাকে বাইরে কোথাও যেতে বলা হয়নি। করোনার কোনো এজেন্ট কোনো মেসেজ পাঠালে তার কাজ সেই মেসেজ ডিকোড করে মেসেজটার ইনার মিনিং বুঝে পুনরায় সেটাকে এনকোডেড করে নির্দেশিত আইপি অ্যাড্রেসে সেন্ড করা। আর এই কাজে তার ইনস্ট্রুমেন্ট হলো তার কণ্ঠস্বর। আর যে স্যাগের পরিচয়টা আসলে একটা মুখোশ, সে আসলে করোনার একজন এনকোডার ডিকোডার। কিন্তু আজ তাকে এরকম একটা কাজ দেওয়া হলো কেন, সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না। খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর নীলামকে ফোন করে। তবে ফোনটা সুইচ অফ দেখে বেশ অবাক হয়। আগে যে ফোনগুলো আসতো তার মতো এটাও সুইচ অফ। কিন্তু কি করবে এখন? কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবার একটা ফোন করে সে। না, এবারও সুইচ অফ। তাহলে কি অপেক্ষা করবে নীলামের জন্য? আরো কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর টেবিল থেকে সানগ্লাসটা তুলে নিয়ে উঠে দাঁড়ায়। দরজাটা খুলে বেরোতে যাবে এমন সময় এক্সকিউজ মি স্যার কথাটা শুনে ঘুরে দাঁড়ায় সে। একজন ওয়েটার হাতে একটা ট্রেতে একটা পিঙ্ক কালারের খাম আর একটা লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, যে ম্যাডাম ওই টেবিলটা বুক করেছিলেন তিনি আপনাকে এই লেটারটা দিতে বলেছেন। তুমি আমাকে চিনলে কি করে? আর যে সাগরকে কেনা চেনে স্যার, যার একটা ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে 10-12 লাখ ভিউয়ার হয়, তাকে চিনব না? খামটা খুলল সাগর। চিঠিতে লেখা আছে, কি বলেই তোকে সম্বোধন করব জানি না, তাই সম্বোধনের পর্বটুকু বাদই দিলাম। একদিন তোকে আমি বলেছিলাম যে তোর চেয়ে আমি বেটার কাউকে ডিজার্ভ করি। আমি ভুল ছিলাম রে। আজ আমি জানি যে তুই আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করিস না। তোর খ্যাতি বা অর্থের ঝলকানিতে আমার ঝলসে যাওয়া চোখ এ কথা বলছে না। আমি তো খ্যাতিবিহীন, অর্থের বুদবুদবিহীন এক মানুষ সাগরকে চিনতাম, আজও তাকেই চিনি। আমি সেই মানুষ সাগরের কাছেই ক্ষমা চাইছি। আশা করি অর্থের চোরাবালিতে এখনো পুরো সাগরটা হারিয়ে যায়নি। ভেবেছিলাম তোর সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে ক্ষমা চেয়ে আসবো, কিন্তু সত্যি বলতে কি জানিস, তোর সামনে দাঁড়ানোর ক্ষমতা আর সৎ সাহস কোনোটাই আমার নেই। সেদিনে সেই নীলামকে পারলে ক্ষমা করিস সাগর। হয়তো তোর সাথে আমার আর কোনোদিনই দেখা হবে না, কিন্তু যদি হয় তবে সেদিন আমি নতুন নীলাম হয়েই ধরা দেব। ভালো থাকিস, তোর কোনো এক সময় নীলাম। বোর্ডিং পাসটা নিয়ে সিকিউরিটি চেক আপ করা জায়গায় এসে দাঁড়ালো সাগর। একটা ট্রে নিয়ে তাতে মোবাইলটা রাখলো। ব্যাগ আর ট্রেটা চেক করার জন্য রেখে দিয়ে ছোট একটা লাইনে এসে দাঁড়ালো। কলকাতায় ফিরে যাওয়ার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের টাইম এখনো 45 মিনিট দেরি আছে, কিন্তু আসার দিন যেভাবে ফ্লাইট দৌড়েছে সাগর, তাই আজ একটু সময় নিয়েই কামান চৌমোহনীতে বাজার কলকাতার কাছে হোটেল থেকে বেরিয়েছে। কিন্তু সাগর একটা কথা কিছুতেই বুঝতে পারছে না যে তাকে কেন আগরতলা পাঠানো হলো। 2 দিন হলো সে আগরতলা এসেছে, কিন্তু করোনা থেকে একটা ফোন বা মেসেজও আসেনি তাকে কি করতে হবে। তাই সাগর হোটেলে বসে বসে বোর হচ্ছিল। শেষে ঠিক করে যে আগরতলার এদিক ওদিক একটু ঘুরে আসবে। বেশ সুন্দর সাজানো গোছানো শহর, কলকাতার মতো ঘিঞ্জি নয়, সবুজে ঢাকা। এখন একটা মফস্বল গন্ধ মেখে অলস চালে গতিমান। সদ্য পালাবদল হয়েছে, লাল গেরুয়া হয়েছে, তাই এখনও এদিক ওদিক নির্বাচনী প্রচারের দেওয়াল লিখনগুলো চোখে পড়ছে। ট্রাফিক সিগন্যালগুলো বেশ সুন্দর। শ্বেত পাথরের তৈরি পুলিশ দাঁড়ানো জায়গাগুলোতে একটা বেশ মন্দির মন্দির ভাব আছে। অটোমেটিক লাইটের সাহায্যে
ট্রাফিক কন্ট্রোল সদ্য পালাবদলের পর শুরু হয়েছে। আগে ট্রাফিক পুলিশরাই ম্যানুয়ালি কন্ট্রোল করত। আরেকটা জিনিস দেখে সাগর বেশ অবাক হলো। এই দুদিনে কাউকে প্রকাশ্য রাস্তায় সে স্মোক করতে দেখেনি, অথচ সিগারেটের দোকানের অভাব নেই। সারাদিন হোটেলের রুমে 100টা টিভি চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে বিরক্ত হয়ে শেষে বিকেলের দিকে রাজবাড়ি যাওয়ার জন্য একটু বের হলো। ভেবেছিল একটা ট্যাক্সি নিয়ে নেবে, কিন্তু পাবলিক ট্যাক্সি দেখলো সেভাবে নেই, কিন্তু প্রাইভেট ট্যাক্সি প্রচুর। শেষ পর্যন্ত সে টোটো নিল। এখানে অবশ্য টোটোকে টমটম বলে। টমটমের চালকের কাছে সাগর জানতে পারল যে আগরতলাতে বেশিরভাগ বাড়িতেই 4 চাকা আছে। 1901 সালে লন্ডনের মিসেস মার্টিন বার্ন কোম্পানি 800 একর জায়গা জুড়ে শ্বেতশুভ্র এই উজ্জয়ন্ত রাজপ্রাসাদ নির্মাণ করেন। তদানীন্তন রাজা ছিলেন শ্রী রাধাকৃষ্ণ মাণিক্য বাহাদুর। রাজদরবার, নাচের ঘর, পাশা খেলার ঘর, কাছারি সহ অন্তত 60টির মতো ঘর রয়েছে প্রাসাদে। একসময় গভর্নর হাউস হিসেবে ব্যবহৃত হলেও পরে 2013 সালে রাজ্য জাদুঘরটি এই প্রাসাদে স্থানান্তরিত হয়। 19টি উপজাতি জনগোষ্ঠী সহ মিশ্র ঐতিহ্য ও সংস্কৃতির অধিকারী ত্রিপুরায় রয়েছে মাণিক্য রাজবংশের 600 বছরের ইতিহাস। মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর প্রথম ব্যক্তি যিনি অখ্যাত রবীন্দ্রনাথকে শ্রেষ্ঠ কবির স্বীকৃতি দিয়েছিলেন। পরে রবীন্দ্রনাথ 7 বার ত্রিপুরায় আসেন। জনশ্রুতি অনুযায়ী এই প্রাসাদের নামকরণও করেছেন রবীন্দ্রনাথ। মহারাজা ঈশনচন্দ্র মাণিক্যের নাতি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সচিন দেব বর্মনের চিত্রকর্মও রয়েছে জাদুঘরে। এইসব দেখতে দেখতে সাগরকে বারবার ত্রিপুরার সুপ্রাচীন ঐতিহ্য পিছু টানছিল। বাইরে বেরিয়ে একটা আইসক্রিম খেতে খেতে সাগর গুগলসে একবার সার্চ করলো যে কালকে কোথায় যাওয়া যেতে পারে। আগরতলা থেকে 53 কিলোমিটার দূরে 5.3 বর্গ কিলোমিটার ব্যাপী রুদ্রসাগর হ্রদের দ্বীপে মহারাজা বিক্রম কিশোর মাণিক্য হিন্দু মোগল স্থাপত্যরীতি অনুযায়ী নির্মিত নীরমহল নামে প্রমোদ ভবন আছে। মনে মনে ঠিক করে যে কাল তাহলে নীরমহলটাই সে দেখে আসবে। এমন সময় মোবাইলে করোনার কল। কালকেই কলকাতায় আবার ফিরতে হবে। সকাল 11:20 সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। এবার সাগর আরও অবাক হয়। কি জন্য তাকে ত্রিপুরা পাঠানো হয়েছে, আর কেনই বা কোনো কাজ না করে আবার কলকাতায় ব্যাক করতে বলা হয়েছে, কিছুই সে জানে না। মেটাল ডিটেক্টরের গেটটা পার করে বডি সার্চ করানোর জন্য সিকিউরিটি অফিসারের সামনে হাত দুটো তুলে দাঁড়ালো সাগর। অফিসার মেটাল ডিটেক্টরটা নিয়ে সার্চ করতে করতে পার্সের কাছে এসে আটকে গেল। ডিটেক্টরটা জোরে জোরে বিপ দিচ্ছে। অফিসার তাকে পার্সটা রাখতে বললেন। বাকি দেহে ডিটেক্টর বুলিয়ে বোর্ডিং পাসে দুটো স্ট্যাম্প মেরে সাগরকে ছেড়ে দিল। সাগর এগিয়ে গিয়ে ট্রেটা থেকে মোবাইল আর ব্যাগ নিল। ব্যাগের মধ্যে যে জলের বোতলটা আছে তার জলটা সে ফেলে দিয়েছে। সাগর মনে মনে একটু বিরক্তই হলো। কলকাতা এয়ারপোর্টে এসব তো কিছুই করেনি। না তো জল ফেলেছে আর না পার্স বের করতে হয়েছে। এদের তো চেকআপের বাড়াবাড়ি কেন? অবশ্য কলকাতা আন্তর্জাতিক বিমান ঘাঁটি আর সেখানে আগরতলা তো ঘরোয়া বিমান ঘাঁটি, তাই কলকাতার সিকিউরিটি চেকআপের যন্ত্র যে বেশি উন্নত সেটা হওয়াই স্বাভাবিক। প্লেনটা টেক অফ করার পর সাগর একটু চোখটা বন্ধ করে বসেছিল। কিছুক্ষণ পর শাড়ি পরিহিত এয়ার হোস্টেস রিফ্রেশমেন্ট নিয়ে আসলো। এই ছোট রুটে এয়ার ইন্ডিয়া ছাড়া আর কোনো এয়ার সার্ভিসে রিফ্রেশমেন্ট সার্ভ করে না। ছোট দুটো কুকিজের প্যাকেট, একটা ফ্রুট জুস আর একটা ছোট বোতলে মিনারেল ওয়াটার, সাথে একটা ন্যাপকিন। সাগর গলার স্বরটাকে নিয়ন্ত্রণ করে প্রচণ্ড পুরুষালীভাবে থ্যাংক ইউ বলল। একটা প্যাকেট কুকিজ আর ফ্রুট জুসটা খেয়ে ন্যাপকিনে মুখ মুছতে গিয়ে থমকে গেল সাগর। চোখ কুচকে ছোট করে ভালো করে দেখলো একটা হার্ড পেন্সিল দিয়ে ন্যাপকিনটার উপরে কিছু একটা লেখা আছে। দুটো লাইন লেখা। মানি ব্যাগে একটা ছোট মেমোরি কার্ড দেওয়া আছে। লেখাটা পড়ে ন্যাপকিনটা নষ্ট করে দিও। পার্সের মধ্যে চিপ, কিন্তু
কে দিল আর কখনই বা দিল? ওই সিকিউরিটি চেক আপ করার সময় কি ঢুকিয়েছে? তার মানে এই চিপটা আগরতলা থেকে কলকাতা নিয়ে যাওয়ার জন্যই তার এখানে আগমন। আর কি আছে এই চিপটার মধ্যে? অনেকগুলো প্রশ্ন একসাথে সাগরের মাথার মধ্যে মুহূর্তেই ঘূর্ণিঝড় তুলল। চিপটাকে দেখার অদম্য কৌতূহলটাকে কোনো রকমে দমন করে প্রথমে সে জল খাওয়ার ভান করে কিছুটা জল ইচ্ছে করে ন্যাপকিনটাতে ফেলল। তারপর ন্যাপকিনটাকে ছিঁড়ে আস্তে আস্তে দলা পাকিয়ে একটা কুকিজের প্যাকেটে ঢোকালো। তারপর এয়ার হোস্টেসরা যখন ওয়েস্টেজ ব্যাগ নিয়ে এলো তখন আর একবার কুকিজের প্যাকেটটা দলা পাকিয়ে তার মধ্যে ফেলে দিল। এয়ারপোর্টের অ্যারাইভালের 3B গেট দিয়ে বেরিয়ে সাগর একবার ভাবলো যে লাঞ্চটা করেই তারপর ফ্ল্যাটে যাবে। তারপর অবশ্য ভাবলো না থাক, পার্সে চিপটা তো আছেই। পার্সে যেহেতু চিপটা আছে তাই আগে ফ্ল্যাটে যাওয়াটাই জরুরি। এসব ভাবতে ভাবতেই দেখলো আনোয়ারদা ও সুইফটটা নিয়ে এসে গেছে। আনোয়ারদা যে ওর ড্রাইভার ঠিক তা নয়, বেশিরভাগ সময় সাগর নিজেই ড্রাইভ করে, কিন্তু যদি কোনো প্রয়োজন হয় তাহলেও আনোয়ারদাকে ফোন করে ডেকে নেয়। আগরতলা যাওয়ার দিনও আনোয়ারদাকে পিটা ক্যাটে ফোন করে ডেকেছিল, আর আজকেও তাই। লাগেজ তো বিশেষ কিছু নেই। পিঠের ব্যাগটা পিছনের সিটে রেখে সামনের সিটে উঠে এলো সাগর। তারপর হঠাৎ মনে হলো একটা জলের বোতল কিনলে ভালো হয়। আগরতলা এয়ারপোর্টে তো সব জল ফেলেই দিয়েছে, আর জলও তেষ্টা পেয়েছে বেশ। এই ভেবে গাড়ি থেকে সে আবার নামলো। গাড়িতে ওঠার সাথে সাথে ফোনটা আবার রিং হতে শুরু করেছিল। গাড়ি থেকে নেমে পকেট থেকে মোবাইলটা বের করে দেখলো একটা আননোন নাম্বার। নিলাম কিনা সেটা ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলো সাগর, আর হঠাৎই একটা প্রচন্ড শব্দ। প্রচন্ড একটা বিস্ফোরণে সুইফটের ছাদটা উড়ে গেল। সাগরের রক্তাক্ত দেহটা ছিটকে 20 ফুট দূরে গিয়ে এয়ারপোর্টের লিফটের কাছে গিয়ে পড়ল। রোহিঙ্গারা মায়ানমারের পশ্চিমাঞ্চলের রাজ্য রাখাইনে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়। তবে মায়ানমার সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। ইউনেস্কো রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নিপীড়িত গোষ্ঠী হিসেবেও আখ্যা দিয়েছে। পৃথিবীতে যতজন রাষ্ট্রহীন মানুষ আছেন তাদের মধ্যে 10% রোহিঙ্গা, কিন্তু মায়ানমার সরকারের বক্তব্য অনুযায়ী 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা অভিবাসী। এদিকে রোহিঙ্গারা নিজেদের বাংলাদেশি বলে মানতে নারাজ। 2012 সালে বৌদ্ধ এবং রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণও হারান। তখন বেশ কয়েক হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া চলে যান। গত বছরের অক্টোবরে রোহিঙ্গা বিদ্রোহীরা বেশ কয়েকটা নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করে। ফলশ্রুতিতে মায়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর অভিযান চালায়। তার ফলে কমপক্ষে 87,000 রোহিঙ্গা বাংলাদেশে চলে যান। জাতিসংঘের হিসেব অনুযায়ী সর্বশেষ সহিংস হানাহানি শুরুর পর এখনও অবধি 3 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের টেকনাফে বিভিন্ন স্থায়ী অস্থায়ী ক্যাম্পে তারা জীবনযাপন করছেন। মায়ানমারে বৌদ্ধ এবং রোহিঙ্গাদের মধ্যে এই সংঘাতের একটি ধর্মীয় দিকও গত কয়েক বছরে আলোচনায় এসেছে। কথাগুলো এক নাগাড়ে বলে থামল অন্ধকার ছায়ামূর্তিটা। প্রজেক্টরের স্ক্রিনের দিকে পিছন ফিরে আছে বলে ছায়ামূর্তিটার পেছনে একটা আলোর জ্যোতির্বলয় তৈরি হয়েছে। স্ক্রিনে মায়ানমারের রোহিঙ্গা নিরাপত্তা বাহিনী, বৌদ্ধদের হানাহানির ছবিগুলো পর পর ভেসে উঠছে। সামনের গোলাকার টেবিল ঘিরে আরও 6টা চেয়ারে 6 জন বসে আছে। অন্ধকার সেমিনার রুমে প্রজেক্টরের নীলাভ আলো 6 জনের আলো আধারিময় মুখাবয়ব তৈরি করেছে। প্রজেক্টরের স্ক্রিনের স্লাইডটা এবারে পরিবর্তিত হলো। একটা আইসিজির রিপোর্ট ভেসে উঠল।
টেবিলে রাখা কফি মাগটা তুলে একবার চুমুক দিয়ে পুনরায় প্রজেক্টরের সামনে দাঁড়ানো ছায়ামূর্তিটা বলতে শুরু করেছে, এখন প্রশ্ন হচ্ছে, এই রোহিঙ্গাদের সাথে সন্ত্রাসবাদী যোগাযোগ কি আছে? গত ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদনে জানিয়েছে যে 2016 সালের অক্টোবরে রোহিঙ্গা মুসলমানদের যে দল মায়ানমারের সীমান্তরক্ষীদের উপর হামলা চালিয়েছে তাদের সঙ্গে কট্টর ইসলামপন্থী বা মৌলবাদীদের যোগাযোগ রয়েছে। 2012 সালে সাম্প্রদায়িক হানাহানির পর প্রতিষ্ঠিত হারকাহ আল ইয়াকিন অর্থাৎ হেই গোষ্ঠী এই অক্টোবরের হামলার দায়ও স্বীকার করেছে। এই হেই গোষ্ঠীর সঙ্গে সৌদি আরব এবং পাকিস্তানের মৌলবাদীদের যোগাযোগ রয়েছে বলেও দাবি করেছে আইসিজি। ব্রাসেলসের এই গ্রুপটি জানিয়েছে যে রোহিঙ্গাদের মধ্যে যারা অন্যান্য দেশে যুদ্ধ করেছে তারা এবং কিছু আফগান ও পাকিস্তানি মৌলবাদী সংগঠন অক্টোবরের হামলার আগে 2 বছর রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিয়েছিল। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট, আল কায়দা এবং আফগানিস্তানের তালিবান অতীতে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে মায়ানমারের কর্তৃপক্ষ এবং বৌদ্ধদের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছিল। খানিকক্ষণ সবাই নিশ্চুপ। প্রজেক্টরটা বন্ধ হলো। সেমিনার হলটাতে হালকা একটা অফ হোয়াইট আলো জ্বলে উঠল। সবার মুখগুলো এখন কিছুটা হলেও স্পষ্ট। প্রজেক্টরের স্ক্রিনের সামনে দাঁড়ানো ব্যক্তিকে এবার স্পষ্ট দেখা গেল। সুঠাম দেহ, মুখে আধুনিক স্টাইল অনুযায়ী যত্ন করা দাড়ি, বয়স আন্দাজ 40-এর মধ্যে। এখন আপনাদের যে জন্য আজকের এই মিটিংয়ে ডাকা, আপনারা তো জানেনই যে বিভিন্ন ছোটোখাটো গ্রুপ সংস্থা দেশের সিকিউরিটি নিয়ে কাজ করে চলেছে। ডিফারেন্ট সিকিউরিটি থ্রেট, সেটা বাইরের হোক বা দেশের আভ্যন্তরীণ হোক, এরা সেটা ট্র্যাক করে। অনেক সময় তারা সেটা রকে জানায়, আবার অনেক সময় সেটা ডাইরেক্ট ডেপুটি ক্যাবিনেট সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারি বা কমান্ডার ইন চিফকেও জানানো হয়। এরকমই একটা সংস্থা হলো করোনা লাস্ট 15 ডেজ আগে একটা নিউজ এনকোডেড ফর্মে রকে জানিয়েছে যে মায়ানমার থেকে কিছু অত্যাধুনিক বিস্ফোরক ভারতে ঢুকেছে। যে রোহিঙ্গা মুহাজির গোষ্ঠী বাংলাদেশে ঢুকেছিল তাদের মধ্যে কোনো সন্ত্রাসবাদী দল মিশে গিয়ে এই বিস্ফোরক ভারতে ঢুকিয়েছে। হঠাৎ গোল টেবিলে বসা 6 জনের মধ্যে একজন এতক্ষণের বক্তার উদ্দেশ্যে একটা কথা বললেন। একটা প্রশ্ন আছে মিস্টার মাথুর। বলুন মিস্টার দেববর্মা। কোনো ওপেন সংস্থা তো নয় যে কেউ এর সাথে কন্ট্রাক্ট করতে পারে। এমনকি এর পুরো নাম যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সেটাই বা কজন জানে? 1968 সালে যখন এই সংস্থা তৈরি হয় তখন থেকে এর সিক্রেসি মেনটেন করা চলছে। রতে যারা কাজ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে পেরোল অবধি বিভিন্ন সংস্থা ইস্যু করে। তাই এত সহজে চিহ্নিত করা তো সম্ভব নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই করোনা নামের যে সংস্থাটির কথা আপনি বললেন, তারা কি করে রকে খবর পাঠাতো? আমি জানি যে এই টাইপের কোশ্চেন করা বোকামি, কারণ এখানে কেউই তার সোর্স ডিসক্লোজ করে না। কিন্তু করোনা যে কতটা জেনুইন সোর্স সেই ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার জন্যই প্রশ্নটা করলাম। দেখুন মিস্টার দেববর্মা, এই মিটিংটা আমি কল করেছি মানেই ব্যাপারটা জেনুইন। আর এই টাইমের মিটিংয়ে এই টাইপের কোশ্চেনও বাকিদের টাইম জাস্ট নষ্ট করা। কিন্তু আপনার মনে যখন প্রশ্নটা উঠেছে তখন সেটা আবার নিরসন না হলে আপনি ঠিক কনসেন্ট্রেট করতে পারবেন না। তাই আমি বলছি। একটু থেমে মাথুর আবার বলতে শুরু করলেন, সাধারণভাবে দেশের যে কোনো প্রান্তেই যখন এরকম কোনো সংস্থা যদি দেশের বহির্দেশীয় এরকম কোনো খবর পায় যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, তারা পেরেন্ট উইং ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে খবর পাঠাতে পারে অথবা কমান্ডার ইন চিফকে সরাসরি খবর করতে পারে। অনেক ক্ষেত্রে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সও এই সংস্থাগুলোর কাছ থেকে খবর পায়। কিন্তু করোনা কমান্ডার ইন চিফের তৈরি করা সংস্থা, কাজেই ওনাকে ডাইরেক্ট রিপোর্ট করেছে ওরা। ওকে, আচ্ছা, এই বিস্ফোরক ভারতে যে ঢুকেছে এর উদ্দেশ্যটা কি?
আসলে উদ্দেশ্য অনেকগুলো মিসেস ত্রিপাঠী। র যে নিউজটা আমাদের দিয়েছে তাতে বলেছে যে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আতঙ্কবাদী গোষ্ঠীগুলোর হাতে এই বিস্ফোরক পৌঁছে দেওয়াই এই বিস্ফোরক ঢোকানোর আসল উদ্দেশ্য। কিন্তু করোনার পাঠানো রিপোর্টগুলোর মধ্যে একটা মারাত্মক রিপোর্ট রয়েছে। সেই রিপোর্টটাতে বলা হয়েছে যে সাদা হাতি আবার বেরিয়ে পড়েছে, কালকেই আলীনগর আসবে। এই কথাটাতে সাদা হাতি হলো মায়ানমার থেকে পাঠানো বিস্ফোরক, আর আলীনগর কলকাতার সিরাজদৌল্লার দেওয়া নাম। কাজেই কলকাতার এক বা একাধিক স্থান সন্ত্রাসবাদীদের লক্ষ্য। কিন্তু সেগুলো যে কি সেটার একটা ব্লু প্রিন্ট করোনারই একজন এজেন্টের মাধ্যমে আগরতলা থেকে কলকাতায় আমাদের সিবিআই দপ্তরে পাঠাচ্ছিল র। কিন্তু এয়ারপোর্টে একটা ব্লাস্টে সেটা হাতছাড়া হয়ে যায়। নতুন করে এই রিপোর্টটা আরও টাইট সিকিউরিটির মাধ্যমে আমাদের কাছে পাঠাচ্ছে আবার র। তার মানে এই ব্লু প্রিন্টটা যে ওর মাধ্যমে এভাবে পাঠানো হচ্ছে, এই খবরটা শত্রুপক্ষ জানতে পেরেছে। এরপর কি তারা টার্গেট বদল করবে না বলে মনে হয়? মিসেস ত্রিপাঠীর কণ্ঠস্বরে উৎকণ্ঠা স্পষ্ট। করতেই পারে, আর সেটা করাই স্বাভাবিক মীনাক্ষী। হামলা দিলেও করে দিতে পারে, এমনকি হামলা নাও হতে পারে। কিন্তু আমরা তো কোনো চান্স নিতে পারি না। ওরা যদি আমাদের ধোঁকা দেওয়ার জন্য পুরনো টার্গেটই রাখে বা দিন টাইম কিছুই না বদল করে, তখন কাজেই আমাদের সমস্ত রকম অবস্থার জন্যই রেডি থাকতে হবে। কিন্তু করোনা যে ডবল গেম খেলছে না সে ব্যাপারে আমরা নিশ্চিত তো? আরেকজন জানতে চায়। র এই ব্যাপারে কাউকেই নজরদারির বাইরে রাখে না, সবারই পেছনে একজন করে ওয়াচডগ থাকে। এছাড়া আমিও এই ব্যাপারে যথেষ্ট খোঁজ খবর নিয়েই আপনাদের ডেকেছি। সেমিনার হল আবার কিছুক্ষণের জন্য নিশ্চুপ। মাথুরের কণ্ঠস্বরে আবার তা ভঙ্গ হলো। আমি এই অপারেশনের চিফ, মিসেস মীনাক্ষী ত্রিপাঠী আমাকে অ্যাসিস্ট করবেন, আর অপারেশনের দিন আমাদের সাথে ডাইরেক্ট ফিল্ডে যাবেন মিস্টার আশিস বিশ্বাস এবং মিস্টার রোহিত দেববর্মা। আপনারা বাকি 3 জন ব্যাকএন্ডে আমাদের সাপোর্ট দেবেন। এছাড়াও করোনা 2 জন এজেন্ট আমাদের সাথে থাকবেন। মাথুরের কথাটা শেষ হওয়ার সাথে সাথে তার সামনে রাখা কম্পিউটারের স্ক্রিনটাতে অজস্র কোড স্ক্রল হতে শুরু করলো। মোবাইলে একটা পিং করে শব্দ হলো। মোবাইলটা হাতে নিয়ে মাথুর একবার হাসল। সাথে সাথে বাকি 6 জনের মোবাইলেও মেসেজ ঢোকার শব্দ। Get ready for the action, guys. চোখটা একবার খুলেই বন্ধ করে নিল সাগর। মাথার কাছে এখনো ওই বিপ বিপ শব্দটা হয়ে চলেছে। কাল অসহ্য যন্ত্রণায় সারা শরীর ভেঙে যাচ্ছিল, মাথার যন্ত্রণাটা আরো অসহ্য। শেষে ডাক্তার আবার ঘুমের ইঞ্জেকশনটা দিতে বাধ্য হয়। আজ অনেকটা ভালো। শোয়া অবস্থা থেকে উঠে বসার চেষ্টা করলো সে। একজন নার্স এগিয়ে এসে বলল, আহা, করছেন কি? বসবেন? দাঁড়ান, আমি বসিয়ে দিচ্ছি। উঠে বসতে গিয়ে মাথাটা আরেকবার ঝনঝন করে উঠল। বাঁ হাতে ব্যান্ডেজ, তাই ডান হাতটা তুলে কোনো রকমে মাথাটা চেপে ধরল সে। মাথার স্কালে একটা ছোট ফাটল। মেনিঞ্জাসের বাইরে রক্তক্ষরণ হয়েছিল, এপিডুরাল হেমারেজ। অপারেশন করতে হয়নি, কিন্তু আজ 7 দিনেও মাথার ব্যথাটা কমেনি। তবে ভাগ্যদেবী নেহাতই সেদিন প্রসন্ন ছিলেন, তা না হলে গাড়িতে থাকলে মৃত্যু একেবারে অবধারিত ছিল। আনোয়ারদার ছিন্ন ভিন্ন দেহটা সাগর আর নিজের চোখে দেখেনি, কিন্তু শুনেছে। বিষ্ণুপুর থেকে মা বাবা সেদিন রাতেই কলকাতা চলে আসে। হয়তো মায়ের বিষ্ণুপুরের বিখ্যাত ছিন্নমস্তার মন্দিরে বারবার মানত করার ফলেই জমের দুয়ার থেকে দেবী তাকে ফিরিয়ে দিয়েছেন। কেবলমাত্র অসহ্য মাথার যন্ত্রণা, ভাঙা বাঁ হাত আর মুখের একদিকটা ঝলসে যাওয়া ছাড়া সাগরের এই মুহূর্তে কোনো সমস্যা নেই। সাগরের মাথা চেপে ধরা দেখে নার্স একটা প্যারাসিটামল 1000 ওর দিকে এগিয়ে দিল।
জল নিয়ে ট্যাবলেট মুখে ফেলে দরজার দিকে তাকালো সাগর। এমন সময় দরজা ঠেলে শ্রীপর্ণা ঢুকল। পেছনে বাবা। নার্স এগিয়ে এসে বলল, ওষুধগুলো আপনারা ভালো করে বুঝে নেবেন, কিন্তু 15 দিন পর একটা এমআরআই করে নেবেন, আর তখন ডাক্তারবাবু ব্যান্ডেজ খোলার ডেটটাও বলে দেবেন। ও হ্যাঁ, আর একটা ব্যাপার, আপনারা কি এখন ওনাকে বিষ্ণুপুর নিয়ে যাবেন? না, কলকাতার ফ্ল্যাটেই থাকবে। তাহলে ঠিক আছে, তবুও যাওয়ার সময় পারলে ওনার মাথাটাকে একটা বালিশ দিয়ে বসিয়ে দেবেন, কেমন? গাড়িতে ফিরতে ফিরতে শ্রীপর্ণা বলল, এবার সত্যি কথাটা বলতো, তবে এতদিন পুলিশকে যা বলেছিস না সেটা আবার বলে বসিস না। গাড়ি স্টিয়ারিংটা ডান দিকে ঘুরিয়ে সেন্ট্রালের ক্রসিংটা পেরিয়ে ফিরিঙ্গি কালীবাড়ির দিকে গাড়িটা ঘোরালো শ্রীপর্ণা। যেটা সত্যি সেটাই তো এতদিন পুলিশকে বলেছি, নতুন করে তোকে আর কি বলবো আলাদা। এই, তুই কি আমাকে গামবাট মনে করিস না কি রে? তুই কে যে তোর গাড়িতে বোম রাখা থাকবে, তাও আবার এয়ারপোর্টের মতো একটা হাই সিকিউর জোনে বিস্ফোরণ ঘটানো হবে? মা, একটা কথা বলি, আমরা বাড়িতে যাই, ও একটু বিশ্রাম নিক, তারপর না হয় তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে এই প্রশ্নগুলো করো। আসলে আমি বুঝতে পারছি যে আমাদের মতো তুমিও সমান কৌতূহলী, এই প্রশ্নগুলো নিয়ে খুবই বিব্রত। আসলে বাবার মন তো, তাই বলছি। শ্রীপর্ণা চুপ করে গেল। পেছনের সিটে বসা সাগর মায়ের কাঁধে মাথাটা রাখে। এখনকার মতো এই অস্বস্তিকর প্রশ্নগুলোর হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেলেও প্রশ্নগুলো যে আবার বিভিন্ন দিক থেকে তার দিকে ধেয়ে আসবেই। পুলিশ, মিডিয়া, স্থানীয় লোকজন থেকে নিজের কাছের মানুষ কেউই বাদ যাবে না। অজস্র প্রশ্ন সাগরের মনেও জমে আছে। চিপটা গেলটা কোথায়? ওটা কি নষ্ট হয়ে গেল? সেদিন যে ওর সাথে চিপটা আছে সেটা শত্রুপক্ষ জানলোটা কি করে? ও তো ন্যাপকিনটা নষ্ট করে দিয়েছিল। তাহলে কি ন্যাপকিনটা ঠিক মতো নষ্ট হয়নি? আর ওই চিপে কি এমন ছিল যার জন্য চিপটা হাতানোর জন্য বা নষ্ট করার জন্য ওই গাড়িটাকেই ব্লাস্ট করাতে হলো? সাধারণত এসব ক্ষেত্রে এজেন্টদের কেনার জন্য মোটা টাকার অফার করা হয়। তাহলে তাকে করা হলো না কেন? নাকি ওরা বুঝে গেছে যে সাগর ভৌমিককে কেনা কোনো মতেই সম্ভব নয়? ওর ফোনে বারবার ফোন করে ভয়েস রেকর্ড করা হচ্ছিল বলে যে সে ভেবেছিল সেটা কি তাহলে সত্যি? বারবার বিভিন্ন নম্বর থেকে তাহলে নিলাম না, অন্য কেউ কল করত। প্রশ্নগুলো সাগরের মাথার মধ্যে হাতুড়ির মতো বাড়ি মারতে শুরু করলো। মাথাটা আবার প্রচণ্ড যন্ত্রণায় ঝনঝন করে উঠছে। যন্ত্রণায় সাগরের মুখটা কুঁকড়ে গেল। মা সাগরের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। আয়নায় সাগরের কুঁকড়ে যাওয়া মুখটা দেখে শ্রীপর্ণা জলের বোতলটা এগিয়ে দিয়ে গাড়ির স্পিডটা আরেকটু কমিয়ে দিল। এই কদিনে শ্রীপর্ণা সাগর আর তার পরিবারের জন্য যা যা করেছে তা ভোলার নয়। আচ্ছা, শ্রীপর্ণা কি ওকে ভালোবাসে? আগেও অবশ্য অনেকবার সাগরের এই কথা মনে হয়েছে, কিন্তু শ্রীপর্ণার অনুচ্চারিত এই প্রেম সাগর বুঝেও কি চোখ ফিরিয়েছিল? আজ এই বিপদের দিনে তা যেন অনুচ্চারিত থেকেও সোচ্চারে সাগরের মনকে নাড়া দিল। তার বেডের পাশে চুপ করে তার হাতটা মুঠোর মধ্যে নিয়ে বসে থেকেছে শ্রীপর্ণা। সাগরের বাবা মাকে রাত জাগতে দেয়নি, নিজেই জেগেছে। মাও সেদিন বলছিল যে যেভাবে সাগরকে আইসিইউতে ঢুকিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছিল শ্রীপর্ণা, নিজের প্রাণের কাছাকাছি বা হৃদয়ের কাছাকাছি না হলে কেউ সেভাবে কাঁদে না, আর ওভাবে কেয়ারও করে না। কিন্তু সাগর কি পারবে আদৌ শ্রীপর্ণাকে ভালোবাসতে? তার কণ্ঠস্বর তাকে পরিচিতি দিয়েছে, দেশের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছে, কিন্তু এই কণ্ঠস্বরই তাকে দিয়েছে নিলয়ের গভীরে গভীরতম ক্ষত। তবে কি নিলামের দেওয়া সেই ক্ষততে আজও নিলামের জন্য কোনো ভালোবাসা বেঁচে আছে? হঠাৎ নিলামের কথা মনে হতেই সাগরের মনে হলো, নিলাম কি তার এই খবর জানে? হয়তো জানে না,
কিন্তু নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নিউজটা ছড়িয়েছে তাতে তো না জানার কথা নয়। এই কদিনে কি নীলাম একবারও ফোন করেনি? কথাটা মনে হতেই তার ফোনটা কোথায় আছে জানতে চাইল সাগর। বাবা সামনের সিট থেকে মুখটা পেছনে ঘুরিয়ে বললেন, ওটা তো আর পাওয়া যায়নি রে, সেদিনের সেই ব্লাস্টেই নষ্ট হয়ে গেছে। সাগর ক্লান্তভাবে চোখটা বন্ধ করে গাড়ির সিটেতে মাথা এলিয়ে দিল। কলিং বেলের শব্দে দরজাটা খুলে সরে দাঁড়ালো সাগরের মা। 3 জন পুলিশ এসেছে, কিন্তু তাদের মধ্যে একজন বাদে বাকিদের সাদা পোশাক, মানে পুলিশের ইউনিফর্মে তারা নেই। যিনি পুলিশের ইউনিফর্ম পরে আছেন তাতে লেখা স্বপন ঘোষ। তবে কি পুলিশ আবার সাগরকে জিজ্ঞাসাবাদ করবে? এই কদিনে যে কতবার জিজ্ঞাসাবাদ করেছে। হাসপাতালে জ্ঞান ফেরার পর থেকে এসব চলছে। কারোরই এসবে আর মন ভালো নেই। সাগরের মা বাবারও সেরকমই অবস্থা। এই সবে কাল ছেলেটা বাড়ি ফিরেছে, যদিও এখনও খুব একটা সুস্থ বলা যায় না, তার মধ্যে আবার এসব। সাগর ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথে আগন্তুক 3 জনের একজন বলে উঠলেন, আপনাকে আমাদের সাথে একবার লালবাজার যেতে হবে। কেন বলুন তো? ছেলেটা সবে বাড়ি এলো, এর মধ্যে আবার পুলিশ স্টেশন কেন? আসলে দেখুন, আমাদের এখনও কিছু জিজ্ঞাসাবাদ বাকি আছে। কেন ওনার গাড়িতেই বিস্ফোরণ হলো সেটা তো এখনও মিস্ট্রি। তবে কিছু তথ্য পাওয়া গেছে, হ্যাঁ, তাই ওনাকে যেতে হবেই। অ্যারেস্ট ওয়ারেন্ট সাথেই আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা এভাবে ওকে নিয়ে যেতে পারেন না, ও অসুস্থ। যা জিজ্ঞাসা করার এখানেই করুন। আমরা সব পারি। সাগরবাবু, চলুন। সাগরকে নিয়ে বেরিয়ে যেতেই সাগরের মা সোফাটার উপর ধপ করে বসে পড়লেন। সাগরের বাবা কিছুক্ষণ স্থানুবৎ দাঁড়িয়ে থেকে মোবাইলটা চার্জার থেকে খুললেন। তারপর শ্রীপর্ণার নাম্বারটা ডায়াল করলেন। গাড়িটা সেন্ট্রাল থেকে লালবাজারের দিকে না ঘুরে উল্টো দিকে ঘুরতেই সাগর বলে উঠল, আপনারা কারা বলুন তো? উল্টো দিকে যাচ্ছেন কেন? কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞাসা করল সাগর। গাড়িটা দ্রুত গতিতে হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছে। সাগর একবার চিৎকার করে উঠল, আপনারা কারা? সামনের সিট থেকে একজন হঠাৎ একটা বন্দুক সাগরের দিকে ঘুরিয়ে বলল, চুপচাপ বসে থাকো। সাগর তাও ছটফট করতে লাগলো। গাড়িটা হাওড়া ব্রিজের উপর উঠেছে। তবে কি হাওড়া স্টেশনে যাচ্ছে নাকি অন্য কোথাও? গাড়িটা হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে গিয়ে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো 3 জন। সাগরকে ওদের পিছু নিতে বাধ্য করলো তারা। সবার পেছনে গাড়ির ড্রাইভার। সাগর ভেবেছিল নিউ কমপ্লেক্স থেকে বোধহয় ট্রেন ধরবে, কিন্তু না। ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মাঝে যে অংশটাতে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে সেই দিকে নিয়ে চলল। কিছু দূর চলার পর সামনের একটা অফিস বিল্ডিংয়ে ঢুকলো ওরা। বিল্ডিংটার আলো আধারি একটা করিডোরে পরপর কতগুলো অফিস। করিডোর ধরে একটু এগোনোর পর একটা অফিসের দরজায় টোকা দিল সামনের জন। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে কিছু একটা টাইপ করলো। হঠাৎ দরজাটা গেল খুলে। 3 জনের পেছন সাগর রুমটাতে ঢুকতেই থমকে দাঁড়ালো। সামনের জন এগিয়ে গিয়ে বলল, ম্যাডাম, আপনার এজেন্ট 0013 এসে গেছে। এবার যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করুন। আমার কাছে খবর আছে যে ওরা ওদের টিম নিয়ে গঙ্গার নিচে টানেলের মধ্যে ওয়ার্কারের মধ্যে মিশে গেছে। আপনাদের সিগন্যালের জন্যই ওয়েট করছে। আপনি চিন্তা করবেন না,
কোডটা ব্রেক করা হয়ে গেলেই আমি সিগন্যালগুলো পাঠিয়ে দেব। প্রচণ্ড গম্ভীর মেয়েলি গলার স্বরকে অনুসরণ করে সাগর দেখল সামনে একটা কম্পিউটার ওপেন করা। তার সামনের চেয়ারটাতে ওদের দিকে পেছন করে একজন মহিলা বসে আছে। চুলটা বোহেমিয়ান স্টাইলে উঁচু করে বাঁধা, কাঁধে একটা ট্যাটু, একটা প্রজাপতি। ট্যাটুটা কেন জানি না সাগরের খুব চেনা চেনা মনে হলো। কোথায় যেন একটা দেখেছে। হঠাৎ তার মনে পড়ল নিলামের কথা। এইরকম ট্যাটু সে নিলামের কাঁধে দেখেছে, কিন্তু নিলাম এখন এখানে কি করছে? সাগরের চারিদিকের পৃথিবী যেন ওকে ঘিরে আবর্তিত হতে শুরু করেছে। স্তব্ধ সাগরকে দেখে আগের অফিসার বললেন, ঘাবড়াবেন না, আমরা দুজন সিবিআই অফিসার, আর উনি হলেন লালবাজারের ইন্সপেক্টর। আর ওনাকে নিশ্চয়ই চেনেন, করোনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বলেই নিলামের দিকে নির্দেশ করলেন। তারপর নিজের আই কার্ডটা বের করে দেখালেন তিনি। তাতে লেখা আশিস বিশ্বাস। তিনি আবার বললেন, আপনি কিন্তু আর দেরি করবেন না, প্লিজ। হঠাৎ নিলাম বলে উঠল, কিরে, শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি কর। নিলামের রিনরিনে কণ্ঠস্বরে মন্ত্রমুগ্ধের মতো তার পাশের চেয়ারটাতে গিয়ে বসল সাগর। পাশে বসে নিলামের মুখের দিকে একবার দেখল। কলেজের পর সেই প্রথম দেখল তাকে। একই রকম আছে, নাকি ম্যাচিউরিটি আর একটু সুন্দরী করেছে ওকে? সাগরের বুকের বাঁদিকটা আবার কি চিনচিন করে উঠল। অত অবাক হওয়ার কিচ্ছু হয়নি। আর আমার দিকে হাঁ করে তাকিয়ে না থেকে ডিকোডটা কর। এই দেখ, আমার মনে হচ্ছে এই সেন্টেন্সটা বলতে হবে। কথাটা বলে নিলাম কম্পিউটার স্ক্রিনের একটা লাইনের দিকে নির্দেশ করল, অহিংসা পরম ধর্ম। সাগর কোনো কথা না বলে বাক্যটা মনে মনে দুবার পুড়ে নিয়ে একবার ফ্যাঁস ফ্যাঁসে বুড়োর গলায় বলল, কিন্তু তাতেও হলো না। আরও 3 বার চেষ্টা করার পর সে অন্যরকম কণ্ঠস্বর করল। হঠাৎ কম্পিউটার স্ক্রিনের কোডগুলো দ্রুত স্ক্রল হতে শুরু করেছে। তারপর সমস্ত কোডগুলো মুছে গিয়ে একটা ম্যাপ ফুটে উঠল। ম্যাপটার দিকে এগিয়ে এসে আশিস বিশ্বাস কম্পিউটার স্ক্রিনের উপর ঝুঁকে দেখতে লাগলেন। সেভাবে কিছুই বোঝা যাচ্ছে না। তারপর মোবাইলটা তিনি বার করলেন। মোবাইলেও একটা ম্যাপ। ম্যাপের উপরে লেখা ইস্ট ওয়েস্ট মেট্রো। উপরের একটা কোণায় উত্তর দক্ষিণ দিকে চিহ্নিত করা। তলায় লেখা টোটাল ডিস্টেন্স 16.6 কিলোমিটার, আন্ডারগ্রাউন্ড 10.83 কিলোমিটার, এলিভেটেড 5.77 কিলোমিটার, প্রপোজড 15 কিলোমিটার। গঙ্গার নিচের অংশটা নীল রঙে চিহ্নিত করা। একটা দাগ টেনে এই অংশটাতে 520 মিটার লেখা আছে। যতদূর অবধি কাজ এগিয়েছে ততটা ডার্ক করে হাইলাইট করা, কিন্তু মোবাইলের ম্যাপটার সাথে কম্পিউটার স্ক্রিনের ম্যাপটার মিল নেই। তবে কি ইনফরমেশন ভুল ছিল? মিস্টার বিশ্বাসের ভ্রুটা একটু কুঁচকে গেল। খানিকক্ষণ চুপ করে এক দৃষ্টিতে একবার কম্পিউটার স্ক্রিনের ম্যাপটা আর একবার মোবাইলের ম্যাপটা দেখতে লাগলেন। তারপর কি মনে হতে মোবাইলটাকে উল্টো করে ধরলেন। ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। রেলের ট্র্যাক দুটো পাশাপাশি চলে গেছে। 750 ভোল্ট ডিসি লাইন, তবে এখনও সাপ্লাই দেওয়া হয়নি। আর মাথার ঠিক ওপর দিয়েই বয়ে চলেছে গঙ্গা। ইন্সপেকশন ট্রলিটার ওপরে উঠে মিস্টার মাথুর একবার মাথার ওপরে ছাদটা পরীক্ষা করলেন। পাশে অন্ধকার সংকীর্ণ মাটিতে দাঁড়িয়ে মিসেস মীনাক্ষী ত্রিপাঠী ফিসফিস করে বললেন, স্যার, কোনো মেসেজ এলো? এখনো অবধি তো না। আচ্ছা মীনাক্ষী, তোমার কি মনে হয় বলো তো, আমার ইনটিউশন কি ভুল বলে প্রমাণিত হবে? একটা ব্যাপার কিন্তু শিওর, সাদা হাতি মায়ানমার ছাড়া পাওয়া যায় না। আর রিপোর্ট অনুযায়ী ইস্ট ওয়েস্ট মেট্রোই টার্গেট হওয়া উচিত। মিস্টার মাথুর ততোধিক ফিসফিস করে উত্তর দিলেন, না না স্যার, আমি তা বলছি না। আমার পার্টিকুলার এই গঙ্গার নিচের টানেলটা নিয়ে অল্প সংশয় আছে। কীরকম? ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্যান্য জায়গায় মাটির তলার এই সুড়ঙ্গের
ছাদ থেকে মাটি অবধি হাইট যেখানে 17 মিটার, সেখানে এই অংশটার হাইট সবচেয়ে বেশি 30 মিটার। আর এখানে সিকিউরিটিও সবচেয়ে বেশি, তাই এখানে বিস্ফোরক লাগানোটা কি এত সহজ হবে? তা তো মোটেই নয়, কিন্তু সর্ষের মধ্যে যদি ভূত থাকে, মানে আমরা যেভাবে কেউ ওয়ার্কার কেউ ইঞ্জিনিয়ার সেজে ঢুকেছি, সেভাবে যদি কেউ ঢোকে, আর এই অংশটাই তো সন্ত্রাসবাদীদের টার্গেট হওয়া উচিত। একবার উপরের ছাদটা ওড়াতে পারলে গঙ্গার জল কিভাবে ঢুকবে বুঝতে পারছো? আর তারপর যে কি হবে সেটা আশা করি তোমাকে বলতে হবে না। হঠাৎ মিস্টার মাথুরের মোবাইলে একটা মেসেজ আসে। মাথুর মোবাইলটা একবার দেখে নিয়ে মাথার হেলমেটটা খুলে আনেন, তারপর মৃদু চালে হেলমেটে লাগানো লাইটটা দোলান। অল্প আলোতে ছায়া ছায়াময় অন্ধকার সুড়ঙ্গটা ভেদ করে যেন দুটো ছায়ামূর্তি এসে মিস্টার মাথুরের পাশে দাঁড়ায়। মাথুর তাদের দিকে মোবাইলটা এগিয়ে দিলেন। মোবাইলে একটা ম্যাপ, তাতে কতগুলো স্থান নীল ডট দিয়ে পয়েন্ট করা আছে। গুণে দেখা গেল 6টা পয়েন্ট। মোবাইলটা নিঃশব্দে আবার ফেরত দিয়ে মীনাক্ষীর পাশে এসে দাঁড়ালো তারা। মীনাক্ষী এর মধ্যেই মোবাইলটা একবার দেখে নিয়ে একটা লেজার লাইট দিয়ে একটা দিকে নির্দেশ করলো। দুজনের একজন এগিয়ে গিয়ে খুব আস্তে আস্তে প্রায় নিঃশব্দে একটা ছিনি টাইপের যন্ত্র দিয়ে টানেলটার দেওয়ালে আঘাত করলো। অল্প অল্প করে সিমেন্ট খসে পড়তে লাগলো। কিছুক্ষণ পর একটা ইলেকট্রনিক সার্কিট বেরিয়ে এলো। এবার দ্বিতীয় লোকটা এগিয়ে গিয়ে পকেট থেকে একটা প্লায়ার বের করে সার্কিটটা ভালো করে দেখতে লাগলো। তারপর সার্কিটটাতে সাবধানে প্লায়ার্স দিয়ে একটার পর একটা তার কাটতে লাগলো। একটা তার বাদে সবগুলো কাটা হয়ে গেলে পিছনে ফিরে বলল, নেক্সট। মীনাক্ষী ত্রিপাঠী এবার একটু এগিয়ে গিয়ে মোবাইলের ম্যাপটা আর একবার দেখে নিয়ে আবার লেজার লাইটটা ঘুরিয়ে সুড়ঙ্গের ছাদে একটা পয়েন্টে ইন্ডিকেট করলেন। এভাবে 5টা বোম ডিফিউজ করার পর 6 নম্বরটা দিকে ইন্ডিকেট করলো মীনাক্ষী। হঠাৎই একটা গুলির শব্দ, গোটা সুড়ঙ্গটা কেঁপে উঠল। চারিদিকে কতগুলো পায়ের ছুটে পালানোর শব্দ। দ্বিতীয় গুলিটার সাথে সাথে সামনে দাঁড়ানো সিবিআই এর দ্বিতীয় অফিসারটা মাটিতে লুটিয়ে পড়ল। নীলাম দ্রুত একবার বাইরের দিকে দেখে নিয়ে ইন্সপেক্টর স্বপন ঘোষের পাশে গিয়ে দরজায় আড়ালে দাঁড়ালো। পকেট থেকে রিভলভারটা বার করে বাইরের দরজাটার দিকে তাক করে সাগরকে ইশারায় পাশে সরে আসতে বলল। ঘটনা প্রবাহে অনেকটা হকচকিয়ে গেলেও মুহূর্তে নিজেকে সামলে নিয়েছে সে। নীলাম মৃদু স্বরে কিছু একটা নির্দেশ দেওয়ার পরই সাগর একটু নড়তেই তৃতীয় গুলিটা এসে লাগলো কম্পিউটারের মনিটরটাতে। মুহূর্তের মধ্যে মনিটরটা ব্লাস্ট করল। এবার ইন্সপেক্টর ঘোষ দরজা লক্ষ্য করে দ্রুত একটা গুলি চালালেন। মৃদু স্বরে বাইরে কারোর একজন আর্তনাদ শোনা গেল। সাগর ইতিমধ্যে কোনো মতে ডান হাতে ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে দূরের একটা টেবিলের আড়ালে লোকানো বাজারটা প্রেস করেছে। সাথে সাথে একটা সাইরেন। এমন সময় ঘরটার মধ্যে ধোঁয়ায় ভরা কিছু একটা দরজা দিয়ে গড়িয়ে এসে ঢুকলো। নীলাম চিৎকার করে উঠল, সাগর মুভ, বম! সাগরের ডান হাতটা ধরে একটা হ্যাঁচকা টান মেরে বাইরে বের করে নিয়ে এলো নীলাম। গুলিটা শটান এসে লেগেছে যে লোকটা বমগুলো ডিফিউজ করছিল তার বুকে। মুহূর্তের মধ্যে তার রক্তাক্ত দেহটা রেল ট্র্যাকটার ওপর লুটিয়ে পড়ল। মীনাক্ষী অল্প নিচু হয়ে হাঁটুর কাছে বুটের উপরের ফাঁকটা থেকে পিস্তলটা বার করে এনে প্রথমে পিস্তলের বারটা দিয়ে নিজের মাথায় পড়া হেলমেটের লাইটটাতে মারল। অন্ধকারে মিশে গেল সে। ততক্ষণে মিস্টার মাথুর এসে মীনাক্ষীকে গার্ড করে দাঁড়িয়েছেন। হঠাৎ তার হাতের বন্দুকটা গর্জে উঠল।
সামনের বাঁদিকে বেঁকে যাওয়া টানেলটা থেকে একটা আর্তনাদ ভেসে আসলো। মীনাক্ষী অন্ধকারে দ্রুত এবং দক্ষ হাতে বোমটা ডিফিউজ করতে শুরু করেছে। শেষ তারটা কাটার সাথে সাথেই আরেকটা গুলির সাথে আগুনের ঝলকানি। মিস্টার মাথুর অস্ফুট একটা আর্তনাদ করে ডান হাতটা চেপে বসে পড়লেন। বন্দুকটা ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়েছে। মীনাক্ষী এবার মুখে চেপে রাখা বন্দুকটা দিয়ে গুলির উৎস লক্ষ্য করে অল্প আলোতেই দৌড়ে গেল। পেছনে ছেনি দিয়ে যে লোকটা বমগুলো বের করছিল সে। অফিস ঘরটা থেকে বাইরে বেরিয়ে সাগর, নীলাম আর ইন্সপেক্টর ঘোষ 15 ফুট যেতে না যেতেই সমস্ত করিডোরটা কাঁপিয়ে ব্লাস্ট করলো অফিস ঘরটা। তিনজনেই ছিটকে পড়ে। প্রথমে নীলাম উঠে সাগরকে টেনে তুলল। তিনজনেই অল্প স্বল্প আহত হয়েছে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এসে ঘিরে ফেলেছে এলাকাটা। ওরা দৌড়তে দৌড়তে গুলির শব্দ শুনতে পেল। কিছু দূর গিয়ে দুজনের লাশ দেখতে পেল তারা। ইন্সপেক্টর ঘোষ দৌড়ে গেল। হঠাৎ সাগরের চোখে পড়ল নীল জিন্স আর লাল টপ পরা একজন সামনের করিডোরের ডান দিকের গলিতে সরে গেল। মুহূর্তের মধ্যে একটা গুলি এসে লাগলো নীলামের ডান হাতে। আর একটা গুলি ছিটকে গিয়ে পেছনের জানালার কাঁচটাতে লাগলো। হঠাৎ পেছনের করিডোরটা থেকে একজন বেরিয়ে এসে সাগর আর নীলামের পিছনে দাঁড়ালো। মুখে হালকা ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে একটা রিমলেস আয়তকার চশমা। তার নাম আকরাম। যেদিক থেকে গুলিগুলো সাগর আর নীলামের দিকে আসছিল সেদিক লক্ষ্য করে পরপর দুটো গুলি চালালো আকরাম। কিন্তু লাগলো কিনা সেটা বোঝা গেল না। সাগর মুখ তুলে গলিটার দিকে তাকাতেই আবার নারী মূর্তিটা এক মুহূর্তের জন্য দেখতে পেল সে। মূর্তিটা করিডোর ছেড়ে বেরিয়ে গেল বটে, তবে সাগরের চিনতে অসুবিধে হয়নি। তার মাথা চুলে বার্গেন্ডি কালার। সে দেখেই বুঝতে পেরেছে সে শ্রীপর্ণা ছাড়া আর কেউ নয়। কলকাতা সহ সমস্ত ভারতবর্ষে সুনামির মতো খবরটা আছড়ে পড়ল। কলকাতা হাওড়া কানেক্টিং নির্মীয়মান ইস্ট ওয়েস্ট মেট্রোতে বড়সড় জঙ্গিহানা রয়ের সহযোগিতায় বানচাল করতে সমর্থ হয়েছে সিবিআই। কিন্তু জঙ্গির সাথে গুলির যুদ্ধে 2 জন সিবিআই অফিসার নিহত, একজন গুরুতরভাবে জখম। এছাড়াও কলকাতা পুলিশের বম্ব স্কোয়াডের একজন নিহত, 2 জন পুলিশ ইন্সপেক্টর জখম। সহযোগী সংস্থার একজন আহত হয়েছেন। জঙ্গিদের মধ্যে 4 জন নিহত। জখম কতজন তা অবশ্য জানা যায়নি। মনে করা হচ্ছে কমপক্ষে আরও 2 জন সন্ত্রাসবাদী ছিল, আর তার মধ্যে একজন ছিলেন মহিলা। একটা অন্ধকার গলির মধ্যে রাখা গাড়িটার মধ্যে উঠে এসে কাঁচগুলোকে দ্রুত তুলে দিল শ্রীপর্ণা। চোখে মুখে বিরক্তিটা স্পষ্ট। সাগরের বাবা খবরটা একটু আগে দিলে এভাবে প্ল্যানটা ভেস্তে যেত না। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের অফিস করিডোরটা ছেড়ে বেরোনোর সময় সাগরও তাকে দেখে ফেলেইছে। পুলিশ, সিবিআই নিশ্চয়ই এখন পাগলা কুকুরের মতো ওকে খুঁজছে। গাড়িতে কিছুক্ষণ চুপ করে বসে থেকে মোবাইল থেকে একটা ফোন করলো শ্রীপর্ণা। হ্যালো, সারিকা স্পিকিং। হোয়াট ডু আই ডু নাও? মোবাইলের অপর প্রান্ত থেকে কাটা কাটা গলায় নির্দেশ এলো, শুট ইয়োরসেলফ। পকেট থেকে কাঁপা কাঁপা হাতে বন্দুকটা কানের কাছে ঠেকালো শ্রীপর্ণা ওরফে সারিকা। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার সাথে সাথেই একটা বন্দুকের শব্দ। গাড়িটা একবার কেঁপে ওঠার সাথে সাথেই সামনের কাঁচটাতে খানিকটা রক্ত ছিটকে এসে পড়ল। এর 2 মাস পরের ঘটনা। আকাশটা অনেকক্ষণ মেঘে ঢাকা। ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে সাগর একবার নীলামের মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে নিজের স্বাভাবিক কণ্ঠস্বরে বলল,
আমাকে ছেড়ে গিয়েছিলিস কেন? আমাদের যে ভালোবাসতে নেই রে সাগর, বাড়ি থাকতে নেই, পিছুটান থাকতে নেই। তাহলে আমাকে করোনাতে ঢোকালি কেন? পিছুটান সম্পূর্ণ ত্যাগ করতে পেরেছিস কি? কি জানি, কিন্তু আমি জানতাম যে তোর থেকে এই কাজে বেস্ট কেউ নেই। ইনফ্যাক্ট সেদিনের অপারেশনেও তোর যাওয়ার কথা ছিল না, আমার আর মিস্টার আকরাম খানেরই কথা ছিল। কিন্তু কোর্টটা আমরা কেউই ব্রেক করতে পারছিলাম না, তাই তোকে আনাতে বাধ্য হই। আমি না গেলে তো তোর সাথে দেখাও হতো না। আর তুই পিটার কাটে এলি না কেন? পিটার ক্যাটে আসার আমার কোনো কথাই ছিল না, ওটা তোর পরীক্ষা ছিল। কে তোর কাছে বড়, তোর প্রেম না কর্তব্য? প্রেমই তো আমার কর্তব্য, আর কর্তব্যই আমার প্রেম। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। মৃদু বাতাসে নাম না জানা কতগুলো ফুল উড়ে যাচ্ছে পায়ের ওপর দিয়ে। সাগর আবার নিলামের চোখের দিকে তাকিয়ে বলল, আজ যে এলি আবার ছেড়ে যাওয়ার জন্য বুঝি? নীলাম স্থির দৃষ্টিতে সাগরের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার কাঁধে মাথা রাখল। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে পিপাসার্ত মরুপ্রায় ধরণীর বুকে। আষাঢ়ের প্রথম দিনের প্রথম বর্ষা। আপনারা শুনছিলেন লেখক সৌরভ আঢ্যের লেখা সাদাহাতি গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।